এক সময় সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলায় ছিল ভারতবর্ষের কেন্দ্রবিন্দু। অখণ্ড ভারতের রাজধানী কলকাতা। বর্বর ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ভারতে চলছে আন্দোলন। বাংলাতেও তেমনি একের পর এক আক্রমণ হতে থাকে ইংরেজদের ওপর। বাংলার বীর বিপ্লবীদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা। তখন ইংরেজ শাসক বাংলার বিপ্লবীদের ভয়ে তাদের রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় দিল্লিতে। 1912 সালের 23শে ডিসেম্বর দিল্লিতে বড়লাট বাহাদুরের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজপথ ধরে চলছে শোভাযাত্রা, বড়লাট সস্ত্রীক হাতির পিঠে, পিছনে রাজা মহারাজার দল। হঠাৎ বোমার আওয়াজে চারিদিক কেঁপে উঠল, ধোঁয়ায় অন্ধকার রাজপথ। বড়লাট মৃতপ্রায়। ছোট্ট ইংরেজ গোয়েন্দা পুলিশ বাংলার ছায়া দিল্লির বুকে। আবার বোমা বর্ষণ। 1913 সালের 17ই মে। এবার লাহোরের লরেন্স গার্ডেন্সের পুলিশ ক্লাব। ইংরেজদের ওপর এই বোমা বর্ষণে অনেক কর্মচারীর মতোই বন বিভাগে কর্মরত সরকার বাহাদুরের বিশ্বস্ত কর্মচারী রাসবিহারী বসুরও কান্না ভেজা চোখ অনেকে দেখেছিল সেদিন। ইংরেজ অফিসারদের প্রিয় পাত্র রাসবিহারী বসু ছিলেন ইংরেজ অনুরাগী। অন্তত দেখে তো এমনটাই মনে হতো। অবশেষে অনেক পরে গোয়েন্দা পুলিশ আবিষ্কার করল এই সকল ঘটনার নায়ক স্বয়ং রাসবিহারী বসু। শুরু হলো তাঁর খোঁজ। কোথায় তিনি? না, আর খুঁজে পাওয়া গেল না তাকে। ছদ্মবেশে সিদ্ধহস্ত সুদক্ষ অভিনেতা রাসবিহারী বসু, তাকে ধরতে সরকার পুরস্কার ঘোষণা করল 12,000 টাকা। তোষামোদে রাজা মহারাজারা চোখ রাঙিয়ে বলল, এত বড় সাহস তার! রাসবিহারী বসুকে ধরিয়ে দিতে পারলে তাকে দেওয়া হবে 1 লক্ষ টাকা পুরস্কার। কিন্তু কোথায় সেই মহামানব, মহাযজ্ঞের প্রধান পুরোহিত বাংলার রাসবিহারী, মহামান্য সরকার বাহাদুরের রাজভক্ত প্রজা রাসবিহারী, ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম বিপ্লবী মহানায়ক রাসবিহারী? ইংরেজের সাথে কানামাছি খেলতে খেলতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। তার বুকে জ্বলছে বিপ্লবের আগুন। তার নেতৃত্বে সংগঠিত হচ্ছে একটার পর একটা আক্রমণ। ইংরেজের বিরুদ্ধে আরও বড় আক্রমণ হানতে হবে। শুরু করলেন সেনা বিদ্রোহের আয়োজন। বিভিন্ন দিকের আন্দোলনকারীদের এক করলেন তিনি। এই আন্দোলনের পটভূমি পেশোয়ার থেকে সিঙ্গাপুর পর্যন্ত। বিদ্রোহের দিন আসন্ন। স্বাধীন ভারত তাঁর একমাত্র স্বপ্ন। তিনি ঠিক করলেন 21শে ফেব্রুয়ারি হবে বিদ্রোহের সূচনা। দিকে এদিকে গোপনে চলতে থাকলো তারই আয়োজন। কিন্তু হায়, 2 জন বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতায় সে স্বপ্ন ভেঙে গেল। কোথাও কোথাও শুরু হলো বিক্ষুব্ধ বিদ্রোহ। বর্বর ইংরেজ শুরু করলো অত্যাচার। বিদ্রোহীদের দমন করতে থাকলো নির্মম মৃত্যুর আঘাতে। আশা ভঙ্গের বেদনায় ততদিনে রাসবিহারী চলে এসেছেন বাংলায়। ব্রিটিশ গোয়েন্দা পুলিশ তার পিছনে লেগে আছে খ্যাপা কুকুরের মতো। বিপ্লবকে বাঁচিয়ে রাখতে সহযোগীদের পরামর্শে তাকে পাড়ি দিতে হবে বিদেশে। কিন্তু তার মাথার দাম চেয়ে অনেক। ডোন্ট কেয়ার রাসবিহারী বসু প্রকাশ্য দিবালোকে ছদ্মবেশে রাইটার্সে ঢুকলেন পাসপোর্টের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় সেজে রাজা PN টেগর নামে হাতিয়ে নিলেন পাসপোর্ট। ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে পাড়ি দিলেন জাপান। দিনটি ছিল 12ই মে 1915 সাল। না, সে খবরও একদিন পেয়ে গেল ব্রিটিশ সরকার। রাসবিহারী বসু যে তাদের আতঙ্ক। তারা জাপান সরকারকে আর্জি জানালো রাসবিহারী বসুকে সেখান থেকে বহিষ্কার করতে। তারপর গড়িয়ে গেছে অনেক জল, সে অনেক কথা। জাপানের শক্তিশালী বামপন্থী দল ব্ল্যাক ড্রাগনের নেতা মিৎসুতোয়ামার সহযোগিতায় তিনি সাময়িকভাবে আশ্রয় পান। তবে তা গোপনে, সরকারকে লুকিয়ে। রাসবিহারী বসুকে নিয়ে সরকারের সাথে চলতে থাকে আলোচনা। বিপ্লব আর বিপ্লবীকে বাঁচাতে মিৎসুতোয়ামার পৌরোহিত্যে তোশিকো নামে এক মহিয়সীর সাথে রাসবিহারীর বিবাহ হয় 1818 সালের জুলাই মাসে।
বিবাহিত জীবনেও 17 বার তাকে ঠিকানা বদলাতে হয় জাপানি পুলিশের চোখে ধুলো দিতে। পলাতক জীবনের অবসান ঘটল 1923 সালে। তিনি পেলেন জাপানি নাগরিকত্ব। দেশের স্বাধীনতা বুকে নিয়ে আবার ছুটে চলা, মধ্যেখানে অনেক ঘটনা। 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বয়সের ভারে ঝুঁকে পড়া রাসবিহারী থামলেন না। অসুস্থ শরীর নিয়ে আবার উঠে দাঁড়ালেন। সামনে যুদ্ধ, দুঃসময়ের বন্ধু তো আমার সহযোগিতায় দেখা করলেন জাপানের ইম্পেরিয়াল জেনারেল স্টাফের সর্বাধিনায়ক মার্শাল সুগিয়ামার সাথে। জাপান অধিকৃত অঞ্চলের ভারতীয়দের নিরাপত্তা ও মেয়েদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করলেন। রাসবিহারী বসুকে দেওয়া কথা রাখতে মেজর ফুজিয়ারাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঠানো হলো জাপ ভারত সংযোগকারী অফিসার হিসাবে। তার প্রধান কাজই ছিল অধিকৃত অঞ্চলে ভারতীয়দের সংঘবদ্ধ করার কাজে সহযোগিতা করা। এরপরই আমরা দেখতে পাই জাপান সরকার 15 ফেব্রুয়ারি 1942 সাল সিঙ্গাপুর দখল করল। বন্দী হলো প্রায় 1 লক্ষ সৈন্য, তার মধ্যে 40,000 ভারতীয় সৈনিক। মেজর ফুজিয়ারার আদেশে সেই 40,000 সৈন্যের দায়িত্ব তুলে দেওয়া হলো মোহন সিংয়ের হাতে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ছিল প্রায় 30 লক্ষ ভারতীয়। জাপ সেনা সেই ভূখণ্ড দখল করার পরও ভারতীয়দের কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র রাসবিহারী বসুর সৌজন্যে। ফিলিপাইন, থাইল্যান্ড, ডাচ, ওয়েস্ট ইন্ডিজ, ফরাসি ইন্দোচীন, সাংহাই, ব্রহ্মদেশ, কোরিয়া, মাঞ্চুরিয়া ইত্যাদি স্থানে যে সকল ভারতীয় স্বাধীনতা সংঘের শাখা ছিল তা রাসবিহারী বসুর নেতৃত্বেই পরিচালিত হতো। তিনি সেনাবাহিনীর মধ্যে ছোট ছোট বই দিয়েছিলেন। সেখানে ছিল জাপ ভারত বন্ধুত্বের কথা। বন্দী ভারতীয়দের সাথে জাপ সেনারা খুব ভালো ব্যবহার করতেন। কোথাও ভারতীয় নারীদের সম্মানহানি হয়নি, কারণ জাপ অফিসারেরা রাসবিহারী বসুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অনেক চীনা ইউরেশিয়ান মেয়েরা শাড়ি পরে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়েছিলেন আত্মরক্ষার জন্য। 9 মার্চ 1942, 27 বছর বাদে টোকিও রেডিওতে রাসবিহারী বসুর কণ্ঠ শোনা গেল। প্রণাম জানালেন বিপ্লব গুরু ঋষি অরবিন্দকে। গান্ধীজি, জওহরলাল, বীর সাভারকার, মৌলানা আবুল কালাম আজাদ, রাজা গোপাল আচারিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল, মুসলিম লীগের প্রধান জিন্না, সীমান্ত গান্ধী, আব্দুল গফুর খান প্রমুখ ব্যক্তিকে বার্তা দিলেন, আর দেরি নয়, সুযোগ এসেছে, চাই সংগ্রাম, ফিরে পাবো স্বাধীনতা। তার একটাই লক্ষ্য, ওয়ান নেশন ইন্ডিয়া, ওয়ান এনিমি ইংল্যান্ড, ওয়ান গোল্ড ইন্ডিপেন্ডেন্স। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জার্মানি, জাপান, ইতালি এই ত্রিশক্তির প্রচণ্ড আঘাতে ইংরেজ সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই তো সময় উঠে দাঁড়ানোর, এই তো সময় পাল্টা আঘাতের। তার নির্মিত আজাদ হিন্দ বাহিনীর মধ্যে পড়ে গেছে যুদ্ধের জয়ডঙ্কা। এই গুরুভার এখন বইবে কে? তিনি ছুটলেন টোকিও। জীবনের শেষ ভাষণে রাসবিহারী বসু বললেন, বন্ধুগণ, টোকিও যাবার আগে বলেছিলাম আপনাদের জন্য আমি একটি ভালো উপহার নিয়ে আসব। সুভাষকে দেখিয়ে বললেন, এই আমার সেই উপহার। সুভাষ তারুণ্যের প্রতীক। ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও তার নতুন করে পরিচয় দেবার মতো কিছু নেই। তার পরিচয় তিনি নিজেই। শুধু সেনাবাহিনী নয়, সেই সঙ্গে ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতির দায়িত্ব আজ থেকে আমি তার হাতে তুলে দিলাম। এখন থেকে তিনিই আমাদের নেতা। আমরা সবাই তার আজ্ঞাবাহী সৈনিক মাত্র। গোটা প্রেক্ষাগৃহ নিঃশব্দ, নিশ্চুপ। ধন্য তুমি মহামানব। একদিন তিনি কথায় কথায় বলেছিলেন, আমি বৃদ্ধ, অসুস্থ, অনেক বোঝা টেনে টেনে বড় ক্লান্ত হয়ে পড়েছি। সুভাষ এলে তার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি ছুটি নেব। আজ তিনি তার সেই প্রতিশ্রুতি রেখেছেন। এ মহত্বের কি তুলনা হয়? অসুস্থ শরীর নিয়ে তিনি কি না করেছেন দেশের জন্য, কি দিতে বাকি রেখেছিলেন। নিজের সঞ্চিত বলতে যা কিছু সবই তো তিনি ঠেলে দিয়েছেন স্বাধীনতা সংগ্রামের এই প্রস্তুতির কাজে। কিছুই অবশিষ্ট রাখেননি নিজের জন্য, একটি কানা করিও না। ফলে কাল যিনি ছিলেন ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স লীগ ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক,
আজ তিনি নিঃস্ব ফকির মাত্র। কোনো দুঃখ নেই, ক্ষোভও কিছু নেই। তার যতটুকু সাধ্য তিনি বলেছেন, এবার তার ছুটি, চিরদিনের মতোই ছুটি। সব কিছু পিছনে ফেলে রেখে এবার তিনি ফিরে যাবেন টোকিওর সেই নিঃসঙ্গ জীবনে। আর কোনো কাজ নয়, আর কোনো কথা নয়, শুধু বিশ্রাম, শেষ বিদায়ের আগে কয়েকটা যন্ত্রণাময় দিন, তারই জন্য শুধু ব্যাকুল প্রতীক্ষা। তার অর্থাভাবের কথা জানতে পেরে নিজে থেকে একটি চেক পাঠিয়ে দিয়েছিলেন লীগের মালয় শাখার সভাপতি এন রাঘবান। তাও তিনি গ্রহণ করেননি। ফিরিয়ে দিয়ে সকৃতজ্ঞ চিত্তে বলেছিলেন, দরকার নেই ভাই, কোনো চিন্তা করো না, আমার ঠিক চলে যাবে। আমাদের সেই বিপ্লবী মহানায়ক রাসবিহারী, এই হলো তার পরিচয়। আমরা কতটুকু মনে রেখেছি এই সমুদ্র হৃদয় বিরাট বিপ্লবী রাসবিহারী বসুকে।